ক্লাস 11-এর রায়-মার্টিন রেফারেন্স বই থেকে মডেল কোশ্চেন পেপারের দেখো 3 নম্বর সেটে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে এই 3 নম্বর সেটটা পুরো সলভ করে দেখাচ্ছি। তো যাদের কাছে এই বইটা রয়েছে তারা অবশ্যই দেখো, আর যারা প্র্যাকটিস করতে চাও তারাও দেখতে পারো। দেখো শুরু করছি। তো দেখো প্রথমেই রয়েছে প্রোজ মানে গদ্য। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এখান থেকে দেখো 4টে অপশান দেওয়া আছে, এখান থেকে সঠিক অপশানটা আমাদেরকে বেছে নিতে হবে। দেখো, ইন লাইন উইথ স্বামীজিস আইডিয়া অফ ফ্রিডম, মানে স্বামীজির মতে স্বাধীনতা এই বিষয়টা হি ডিড নট ট্রাই টু ইম্পোজ হিজ ওন অন হিজ ডিসাইপল। দেখো ড্যাশ দেওয়া রয়েছে, তিনি কিন্তু কখনো তার নিজস্ব মতামতগুলো তার শিষ্যের ওপরে কিন্তু চালিয়ে দিতেন না বা চাপিয়ে দিতেন না। কাকে কেন্দ্র করে? এই যে তার যা মনে হতো যে স্বাধীনতা কাকে বলে, সেই ধারণাটা তিনি কি করতেন না, কখনো তার ডিসাইপল মানে শিষ্যদের ওপরে চাপিয়ে দিতেন না। ঠিক আছে, তো এখানে দেখো কনসেপশন রয়েছে, টিচিং রয়েছে, ক্রিটিসিজম দেখো রয়েছে, রুলস দেখো রয়েছে। এটা মানে হচ্ছে ধারণা। দেখো বিতে বলছে ক্রিটিসিজমস, এটার অর্থ হচ্ছে সমালোচনা। তারপর দেখো বলছে টিচিংটা মানে শিক্ষকতা, সেটাও নয়। রুলস মানে নিজের নিয়মকানুন, সেটা নয়। কিন্তু এখানে কিন্তু একের দেখো এই হবে তার ধারণা। ঠিক আছে, এই যে আইডিয়া কনসেপশনস, তো এখানে একের এ হচ্ছে। ঠিক আছে, দেখো 2 আসছি। অ্যাট সানসেট দ্য দেখো ড্যাশ দিয়ে কুড বি সিন ওভার দ্য মাউন্টেন, সূর্যাস্তের সময় পাহাড়ের ওপরে কি দেখা যেত? দেখো ওই যে মুন, চাঁদকে দেখা যেত। হ্যাঁ, অ্যাট সানসেট দ্য মুন কুড বি সিন ওভার দ্য মাউন্টেন। হ্যাঁ, অমরনাথ থেকে কিন্তু নেওয়া হয়েছে এই লাইনগুলো। ঠিক আছে, তো এখানে কিন্তু মুন হচ্ছে, 2-এর ডি হচ্ছে এখানে সঠিক উত্তরটা। দেখো 3-এ আসছি। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, ভুল যে বক্তব্যটা আছে সেটা আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। দেখো নিচ্ছি। নিবেদিতা রেকর্ডেড গ্লিম্পস অফ দ্য স্বামীজ ওরশিপ অফ দ্য মাদার। অবশ্যই নিবেদিতা কিন্তু রেকর্ডেড মানে কি লিপিবদ্ধ করা বা নথিভুক্ত করেছিলেন কি সেই সমস্ত অংশগুলো কি স্বামীজ যে ওরশিপ অফ দ্য মাদার, স্বামীর যে পূজা অর্চনাটা তারা মায়ের প্রতি অর্থাৎ মা কালীর প্রতি, অবশ্যই তিনি কিন্তু এটাকে রেকর্ড করেছিলেন। তো এটা ঠিক আছে। দেখে 2টা পড়ি। নিবেদিতা ওয়াজ এগেনস্ট দ্য অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, নিবেদিতা কিন্তু এই যে মন্দিরে পশু বলি হয় তার বিরুদ্ধে ছিলেন। অবশ্যই ঠিক, তিনি কিন্তু বিরুদ্ধে ছিলেন। দেখো 3 নম্বরটা আসছি। নিবেদিতা ডিড নট ফাইন্ড ইট নেসেসারি, নিবেদিতা কিন্তু এটা একদমই প্রয়োজনীয় বলে মনে হয়নি কি টু টেক অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, যে তিনি ভারতের চেতনাকে গ্রহণ করবেন না। তিনি কিন্তু ভারতীয় চেতনাকে গ্রহণ করতে চেয়েছিলেন, মানে আমরা যেভাবে সব কিছুকে দেখি তিনিও কিন্তু সেইভাবেই সব কিছুকে দেখার চেষ্টা করেছিলেন। তার মধ্যে কিন্তু ভারতীয় চেতনাকে গ্রহণ করার একটা ইচ্ছা ছিল। তো এখানে এটা কিন্তু ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে বলছে ইচ্ছা ছিল না বা তিনি চাননি, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কিন্তু চেয়েছিলেন। তো এখানে 3-এরটা হচ্ছে ভুল। দেখি 4-5 পড়ি। স্বামীজি সিম্বলাইজড দ্য রিকনসিলেশন অফ অপোজিট টু নিবেদিতা, স্বামীজি ছিলেন প্রতীক কিসের? দ্য রিকনসিলেশন, সেই সমন্বয় সাধনের অফ অপোজিট বিপরীত বিষয়গুলির। কার কাছে? নিবেদিতার কাছে। ঠিক আছে, নিবেদিতা দেখতেন যে স্বামীজি কিন্তু সব কিছুর বিপরীতগুলির একটা সমন্বয় সাধক ছিলেন। তো এখানে এটাও কিন্তু ঠিকই ছিল, তিনি কিন্তু এরকমই ছিলেন। দেখো 5-এ আসছি। নিবেদিতা ফেল্ড, নিবেদিতার মনে হয়েছিল কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ, মা কালীকে কি পুজো করা উচিত অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, ভারতের ভবিষ্যতে। এটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এখানে ভুল কোনটা হলো? ভুল দেখো হচ্ছে এখানে কিন্তু 3-এরটা, এ ঠিক এ কিন্তু এখানে ভুল হয়ে আছে। তো এখানে 3-এর এই দেখো 3 নম্বর, তো এখানে দেখো এ, হ্যাঁ 3-এর এ হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তরটা। 3-এর এ এখানে সঠিক। এবার দেখো 4-এ আসছি। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ ইন্টেন্ডেড টু ডু উইথ দ্য মানি আর্ন বাই হার হাজব্যান্ড, মানে জ্যোতিষীটা যে টাকাটা নিয়ে বাড়ি ফিরেছিল সেই হ্যান্ডফুল অফ কয়েন নিয়ে, সেই টাকাটা দিয়ে ওর স্ত্রী কী করতে চেয়েছিল? ওই যে জ্যাগারি কিনবে আর কোকোনাট কিনবে, মানে ওই নারকেলের নাড়ু বানাবে, হ্যাঁ ওদের সন্তানের জন্য। তো এখানে দেখি কোনটায় আছে, সি ওয়ান্টেড টু সেভ ইট, না ওটা জমাতে চায়নি।
সি ওয়ান্টেড টু ইনভেস্ট দেম ফর দ্য ফিউচার, সে কি ওটাকে ইনভেস্ট করতে চেয়েছিল ভবিষ্যতের জন্য? না, এরমটা কিন্তু ছিল না। সি ওয়ান্টেড টু বাই জ্যাগারি দেখো অ্যান্ড কোকোনাট টু মেক সাম সুইটস ফর হার চাইল্ড, এর দেখো ঠিক আছে এটা। সি ওয়ান্টেড টু গো অন এ ফ্যামিলি ভ্যাকেশন, না ও নাকি ছুটি কাটাতে যাবে টাকাটা দিয়ে, এরকম কিন্তু ছিল না, ঠিক আছে। তো এখানে 4 হচ্ছে সি এরটা। এবার দেখো 5 আসছি। এবার দেখো এসছি 5 নম্বরটায়। এখানে দেখো ম্যাচ করতে বলছে। এখানে দেখো ওয়ার্ডস দেওয়া আছে আর এদের দেখো মিনিং দেওয়া আছে। তো বিউইল্ডারিং মানে হচ্ছে বিব্রত হয়ে পড়া। বিউইল্ডারিং এর সঙ্গে দেখো কোনটা ম্যাচ হয়, দেখো এই দেখো কনফিউজিং। বিউইল্ডারিং মানে কিন্তু কনফিউজিং, হ্যাঁ, তো এটা কিন্তু 1 নম্বরটা হবে, ঠিক আছে। দেখো টেকেন অ্যাব্যাক মানে কিন্তু অবাক হয়ে যাওয়া, এ দেখো সারপ্রাইজড, হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে 2 নম্বরটা। প্যারাফার্নালিয়া, এটা মানে হচ্ছে জিনিসপত্র, তো এখানে দেখো হবে ইকুইপমেন্ট, দেখো এই যে 3 নম্বরটা এটা। আর ভয়েসি ফেরাসনেস মানে কিন্তু চেঁচামেচি, দেখো নয়েজি আউটক্রাই, এই যে এটা হচ্ছে 4 নম্বরটা। তো এখানে কীভাবে সাজাবো, দেখো প্রথমে দেখো 1 নম্বরটা হচ্ছে বি, হ্যাঁ, তো এর বি দেখো এই যে দেখো 1 নম্বরটা দেখো বি হয়েছে, দেখো ঠিক আছে। টেকেন অ্যাব্যাক দেখো 2 নম্বরটা দেখো এখানে হচ্ছে সি, 2 দেখো ডি হয়ে গেল, না দেখো 2 দেখো সি, দেখো এটা ঠিক আছে, দেখো এই দেখো 1 এর বি আর দেখো 2 এর সি। এবার দেখো আসছি 3 নম্বরটায়, দেখো প্যারাফার্নালিয়া মানে জিনিসপত্র, দেখো 3এরটা দেখো ডি এরটা হচ্ছে, 3এর দেখো ডি 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 দেখো ডি ঠিক আছে, 3 দেখো ডি হচ্ছে এখানটাতে। ভয়েসি ফ্রেশনেস মানে দেখো চেঁচামেচি, এ, হ্যাঁ, নয়েজি আউটক্রাই, এ, তো দেখো এখানে এ দেখো ঠিক আছে এটা, তো এখানে আমি বি এরটাকে নিচ্ছি, বি এরটা। 5 এর বি কিন্তু এখানে সঠিক। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস উইথ দ্য ন্যারেটার, না ন্যারেটারের সঙ্গে কিন্তু যায়নি ওখানে, ঠিক আছে। এই গ্রুপ অফ ফ্রেন্ডস, হ্যাঁ, একদল বন্ধুদের সঙ্গে কিন্তু তহসিলদার স্বামীজির কাছে গিয়েছিল তার শিষ্য হওয়ার জন্য। তো এখানে দেখো বিএডটা হচ্ছে, দেখো সিডি পড়ি, মেনি অফিসার সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ, না এদের সঙ্গে যায়নি, ও কিন্তু একদল বন্ধুদের সঙ্গে স্বামীজির কাছে গিয়েছিল। এই গ্রুপ অফ পিলগ্রিমেজ, না এদের সঙ্গে যায়নি, তো এগুলো ভুল হয়ে যাচ্ছে। তো এখানে দেখো উত্তর কোনটা হলো, দেখো 6 হচ্ছে বিএডটা, হ্যাঁ, 6 বি এখানে সঠিক উত্তর। এবার দেখো 7 আসছি। দ্য ম্যান থ্রাস্ট হিজ পাম আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার্স, দেখো নোজ, দেখো হ্যাঁ, ওর নাকের তলায় কিন্তু এভাবে লোকটা কী করলো, হাতটা এভাবে বাড়িয়ে দিল জোর করে। তো এখানে 7 দেখো সি হবে, হ্যাঁ, যারা টেক্সটটা ভালো করে পড়েছো তারা কিন্তু এগুলোকে সহজেই পারবে। দ্য ম্যান থ্রাস্ট হিজ পাম আন্ডার দ্য অ্যাস্ট্রোলজার্স নোজ, ঠিক আছে এভাবে। এবার দেখো 8 আসছি। দ্য ক্যাম্পার্স লেফট, সেই সমস্ত তীর্থযাত্রীরা যারা ক্যাম্প করেছিল ওখানে, তারা যখন চলে গেল, তারা কি ফেলে গেল, কি ছেড়ে গেল তারা, দ্য ট্রেস অফ দেয়ার অকুপেশন মানে তারা যা যা ওখানে করে গেছে সেগুলোকে ছেড়ে গেল ওখানে, নাকি দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, এইটা দেখো ওরা যে রান্না করেছিল তার সেই ছাইগুলো কিন্তু ওখানে পড়েছিল, ঠিক আছে। মানে ওদের যাওয়ার পর কিন্তু ওখানে শুধুমাত্র ওদের রান্নার ছাইগুলোই পড়েছিল, আর কিন্তু কিচ্ছু পড়েছিল না, সব নিয়ে কিন্তু ওখান থেকে চলে গেছিলো। তো এখানে দেখো 8 2 হচ্ছে সঠিক উত্তরটা। দেখি কোন অপশানে কি বলছে, অনলি 1 ইজ কারেক্ট, না হ্যাঁ 1 নয়, only 2 is correct, দেখো এটা দেখো ঠিক আছে, only 2 is correct। দেখো A and 2 are both correct, না এটা নয়, কিন্তু 1 and 2 are both incorrect, এটাও নয়। তো এখানে দেখো 8 বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তারা শুধুমাত্র তাদের রান্নার ছাইগুলোকে এখানে ফেলে গেছিলো। এবার দেখো 9 আসছি। দেখো 9টা কি বলছে, ইন দ্য এন্ড স্বামীজি উড বি ওয়ার্পড অ্যাওয়ে ইন্টু, স্বামীজি একদম শেষে কার দ্বারা আবৃত হলেন, দেখো অবলিভিয়ন ভুলে যাওয়ার মধ্যে দিয়ে, দ্য সুপ্রিম বিং সে যে চরম যে সত্তা রয়েছে তার দ্বারা, নাকি দ্য সুপ্রিম রিভলিউশন সে চরম যে সত্য তার সামনে যে উদ্ঘাটিত হয়েছিল তার দ্বারা, নাকি ডেথ মৃত্যুর দ্বারা। এখানে কিন্তু সিএরটা হবে। সবশেষে তার সামনে উদ্ঘাটিত হলো সেই চরম সত্যটা কি, যে আমাদের যে জীবন যেটা রয়েছে তার শেষ পরিণতি কিন্তু সেটা কিন্তু মৃত্যু, ঠিক আছে। আমাদের জীবনটা একটা স্বপ্ন, আমরা যে বেঁচে রয়েছি এটা একটা স্বপ্ন, মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্বপ্ন শেষ হবে। তো এখানে দেখো 9 কিন্তু সি হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 10 আসছি। ইউ লুক সো কিয়ারন, তোমায় খুব চিন্তিত লাগছে। দ্য স্পিকার ইজ, এখানে স্পিকারটা কে ছিল, এখানে স্পিকারটা কিন্তু অ্যাস্ট্রোলজার ছিল, ঠিক আছে, ওই জ্যোতিষীটা। তো এখানে 10 দেখো এ হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু আর কেউ নয়, 10 এ এখানে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটায় আসছি। এবার দেখো এসছি ভার্স মানে কবিতায়, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস,
সঠিক আমাদের যে অপশানটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে। দেখি কি বলছে, ইন হুইচ কালেকশন অফ পোয়েমস ইজ দ্য ব্যাঙ্গল সেলার্স ইনক্লুডেড, কোন কবিতা গুচ্ছ থেকে এই দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটা নেওয়া হয়েছে। দেখো এই দেখো দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম কিন্তু এখান থেকে কিন্তু এই দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে, দ্য বার্ড অফ টাইম থেকে। তো এখানে একে সি হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 2 আসছি, হুইচ ফিল্ডস আর রেফার টু ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় কোন মাঠের কথা এখানে বলা হয়েছে? দেখো দ্য ফিল্ডস অফ লন্ডন হুইচ আর সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, একদম। দ্য ফিল্ডস অফ ডোভার না, এখানে দেখো লন্ডন শহরের কথা কিন্তু বলা হয়েছে। এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা এটা কিন্তু লন্ডন শহরে রয়েছে, টেমস নদীর ওপরে। তো এখানে কিন্তু অবশ্যই লন্ডন শহরের এই যে ফিল্ডসের কথা কিন্তু এখানে বলা হবে। তাই এখানে আমি কী করবো, 2 এর এটাকেই বেছে নেবো। তাও বাকিগুলো দেখো পড়ছি আমি, দ্য ফিল্ডস অফ ডোভার, দেখো ফ্রান্স না, ফ্রান্সের কথা কিন্তু এই কবিতায় নেই। দ্য ফিল্ডস ইন ফ্রন্ট অফ দ্য পোয়েটস হাউস, কবির বাড়ির সামনের যে মাঠ তার কথা বলা হচ্ছে না, এটাও বলা হয়নি। দ্য ফিল্ডস অফ ল্যাঙ্কাশায়ার না, এর কথাও কিন্তু এখানে বলা হয়নি, ঠিক আছে, এখানে কিন্তু লন্ডন শহরের মাঠের কথা বলা হয়েছে। তো আমি কিন্তু এখানে 2 এর এটাকেই বেছে নেবো। এবার দেখো 3 আসছি, দেখো অ্যাজারশন দেখো দিয়েছে, দেখো দিয়েছে রিজন, থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, কারণটা কি, সেন্টার ক্যানট হোল্ড, একদম সেন্টারটা ধরে রাখতে পারছে না বলেই তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তাই তো। দেখো কি বলছে অপশনগুলোতে, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাজারশন, অবশ্যই এরটা কিন্তু এখানে ঠিক হচ্ছে। দেখি বিয়েরটা পড়ি, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজনস আর ট্রু বাট রিজন ইজ নট কারেক্ট, না একদম ঠিক আছে কিন্তু ওটা, অ্যাজারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, না অ্যাজারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, না তা না, দুটো কিন্তু একে অপরের পরিপূরক, দুটোই কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এখানে উত্তর কোনটা হবে, এই দেখো এটা, 3 এর এই কিন্তু এখানে সঠিক উত্তর। এবার দেখো 4 যাচ্ছি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড জায়ার মিন ইন দ্য পোয়েম। তো দ্য সেকেন্ড কামিং কবিতায় এই জায়ার যে ওয়ার্ডটা এর অর্থটা কি দেখো এখানে জানতে চেয়েছে। দেখো অপশনগুলো কি বলছে, ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারেশন বিটুইন 2 হিস্টোরিক্যাল ইভেন্টস, এটা কি বোঝাচ্ছে, যে দুটো ঐতিহাসিক ঘটনার সমন্বয় সাধন হচ্ছে এখানটাতে, ঠিক আছে। তো এখানে দেখো 2 হিস্টোরিক্যাল ইভেন্টস বলতে কাকে বোঝাচ্ছে, একটা হিস্টোরিক্যাল ইভেন্টস হচ্ছে যখন ক্রাইস্ট ফার্স্ট টাইম আমাদের পৃথিবীতে এসেছিল, সেইটা, আর এখন যে কবি চাইছেন যে জেসাস আসুক আবার, এটা আরেকটা কিন্তু হিস্টোরিক্যাল ইভেন্ট, ঠিক আছে। এই দুটো যে বিষয় ঘটছে বা ঘটতে চলেছে, এই দুটো বিষয়কে বোঝানোর জন্যই কিন্তু এই জায়ারকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই জায়ার কিন্তু এই টপিকটাকে কিন্তু বোঝাচ্ছে, দুটো ইভেন্টকে। একটা হচ্ছে আবার বলছি, যখন জেসাস ফার্স্ট টাইম আমাদের পৃথিবীতে এসেছিলেন সেই সময়টা, আর কবি যে এখন চাইছেন যে জেসাস সেকেন্ড টাইম আমাদের পৃথিবীতে আসুক এবং এই যে সমস্যা রয়েছে সারা পৃথিবী জুড়ে সেটাকে ঠিক করে দিক। এই বিষয়টাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই জায়ারের মধ্যে দিয়ে। তাও দেখো আমি বিসিডি পড়ি, ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারনেশন বিটুইন ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন, না এখানে ক্রিয়েশন বা ডিস্ট্রাকশনের কথা বলা হয়নি, ঠিক আছে। এই জায়ার ব্যাপারটা কিন্তু ক্রিয়েশন বা ডিস্ট্রাকশনকে বোঝাচ্ছে না। তারপর দেখো এখানে বলছে ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারেশন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, না এখানে কিন্তু জীবন মৃত্যু বিষয়টা কিন্তু নেই। তারপর দেখো এখানে বলছে ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারেশন বিটুইন অ্যাপোক্যালিপস অ্যান্ড ব্লেসিং, এটার অর্থ হচ্ছে সর্বনাশ বা ক্ষতি, আর এটা হচ্ছে আশীর্বাদ, না এরকমটা কিন্তু এখানে নেই। তো এখানে কোনটা হবে, এখানে কিন্তু উপযুক্ত হচ্ছে এই 4 এটাই, 4 এই কিন্তু এখানে সঠিক। দুটো বিষয়কে কিন্তু এখানে বোঝানো হয়েছে, একটা হচ্ছে আবার বলছি জেসাস যখন ফার্স্ট টাইম আমাদের পৃথিবীতে এসেছিলেন সেই বিষয়টা, আর এখন যে কবিতাকে আবার পুনরায় আসতে বলছেন সেই বিষয়টা। তো এখানে 4 হচ্ছে সঠিক। এবার দেখো 5 যাচ্ছি, দি রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে যাচ্ছে তার নিজের গতিতে। দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল মিনস, এর অর্থ কি দেখো,
ফোর্সফুলি জোরে বয়ে যাচ্ছে না, নিজের গতিতে নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো গায়ের জোরে বা কোনো জোর জবস্তি কিন্তু বইছে না। বিয়েরটা হারিডলি তাড়াতাড়ি করে না, এটাও কিন্তু নয়। ইন এ লিজারলি ওয়ে মানে কি অলসভাবে বয়ে যাচ্ছে, দেখি তারপরে ইন এ ওয়ে, হ্যাঁ, একটা যেভাবে হোক সেভাবে বয়ে যাচ্ছে। এখানে কিন্তু সি এরটা হবে ইন এ লিজারলি ওয়ে মানে কি নিজেরা অলসভাবে আস্তে আস্তে নদী কিন্তু বয়ে যাচ্ছে। তো এখানে 5-এর সি হচ্ছে এখানে সঠিক, হ্যাঁ, নদী তার নিজের মতো করে আস্তে আস্তে বয়ে যাচ্ছে। এখানে কিন্তু 5-এর সি এরটা হবে। এই ধরনের গতিকে কিন্তু এখানে বোঝানো হয়েছে ইন এ লিজারলি ওয়ে, হ্যাঁ। তো এবার দেখো 6 আসছি। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস ফ্রেজ সাইনিং লোডস, হ্যাঁ, এই দেখো সাইনিং যে লোডসটা এটা কী ধরনের ফিগার অফ স্পিচ, দেখো মেটাফোর, দেখো সিমিলি, অল্টারেশন নাকি পার্সোনিফিকেশন। এখানে কিন্তু দেখো সাইনিং লোডস এটা কিন্তু হচ্ছে মেটাফোর, মেটাফোর কিন্তু এটা এটা মনে রাখবে। এই সমস্ত যে এক্সাম্পলগুলো দেখো রয়েছে এটা কিন্তু কি, এটা তোমাদের কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, এটা কিন্তু মেটাফোর হয়েছে, হ্যাঁ। যদি তোমরা মেটাফোর, অলিটারেশন, সিমিলি, পার্সোনিফিকেশন আলাদা করে পড়ে নাও যে এগুলোর অর্থ কী, তাহলে তো খুবই ভালো। আর যদি বলো যে না পড়বো না, তাহলে পরে তোমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সাইনিং লোডসটা কি, এটা হচ্ছে মেটাফোর। আরও অনেক এক্সাম্পল কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে, আমি কিন্তু সেট 2-এও বলেছি, হ্যাঁ, যে কোনটা মেটাফোর কোনটা সিমিলি এটা কিন্তু বোঝানো রয়েছে ওখানে, তো তোমরা এখন দেখতে পারো ওটাকেও। তো এখানে 4-এর, তো এখানে 6-এর এ হচ্ছে আমার সঠিক উত্তরটা। এবার দেখো 7-এ আসছি। The object of Wordsworth's celebration in the poem upon Westminster Bridge is, এই যে কবি ওয়ার্ডসওয়ার্থ এই যে কবিতায় কোন ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এখানটাতে, দেখো দ্য সান, দ্য রিভার টেমস, দ্য সিটি অফ লন্ডন নাকি হিজ সিস্টার, দেখো সিটি অফ লন্ডন। কিন্তু এই সম্পূর্ণ কবিতাটা কিন্তু এই লন্ডন শহরকে কেন্দ্র করে তিনি কিন্তু এই লন্ডন শহরকে এই কবিতার মধ্যে দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছেন। তো এখানে কিন্তু 7-এর সি হচ্ছে সঠিক উত্তরটা। কবিতাটা তোমরা পড়তে পারো, যদি তোমরা কবিতাটা না পড়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওই কিন্তু আমি কবিতাটা ভালো করে পড়ে দিয়েছি, এই ভিডিও লিঙ্কটা কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো 8-এ আসছে পরে, স্পিরিটাস মান্ডি হ্যাড দ্য বডি অফ এ অথবা অ্যান। তো এখানে কবি যে স্পিরিটাস মান্ডিকে দেখতে চেয়েছেন বা যে আসছে তার শরীরটা কেমন ছিল, তার শরীরটা ছিল কিন্তু সিংহের মতো, আছে। তো এখানে দেখো দ্য বডি অফ এ, দেখো এই যে লায়নটা, 8-এর কিন্তু এখানে সি হবে, হ্যাড দ্য বডি অফ এ লায়ন, 8-এর সি। ওর শরীরটা ছিল সিংহের মতো আর মাথাটা ছিল কিন্তু মানুষের মতো। তো এখানে 8-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 9 আছে। হোয়াট কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর মেডেন্স রিস্ট, কুমারী মেয়েদের হাতের জন্য কী রঙের চুড়িগুলো উপযুক্ত, দেখো রেড অ্যান্ড ইয়েলো না, গ্রিন অ্যান্ড পার্পল না, সিলভার অ্যান্ড ব্লু। দেখো এই রঙটা কিন্তু ছিল কুমারী মেয়েদের হাতে পরার চুড়িদের, ঠিক আছে। তো এখানে কিন্তু 9-এর সি হচ্ছে, কবিতাটা ভালো করে পড়বে, কোন চুড়িটা কী ধরনের মেয়েদের জন্য উপযুক্ত সেটা তোমাদের কিন্তু জানতে হবে, তা নাহলে পরে কিন্তু এখানে হবে না। তো 9-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 10-এ যাচ্ছি। এবার এখানে দেখো ম্যাচ করতে বলছে, দেখো এখানে দেখো উইল মানে কিন্তু ইচ্ছা, হ্যাঁ, এখানে দেখো ডিজায়ার হবে এখানটাতে। তো এখানে 1-এর দেখো এইটা হবে, 1-এর সি, ঠিক আছে। দেখো বেয়ার মানে হচ্ছে ফাঁকা, দেখো আনকভার্ড, তো দেখো এখানে 2 নম্বরটা হবে এটা। তারপর দেখো সোল মানে হচ্ছে আত্মা, দেখো স্পিরিট, দেখো 3 নম্বর এটা হবে। এবার দেখো মাইটি মানে শক্তিশালী, দেখো 4 নম্বর, দেখো পাওয়ারফুল হচ্ছে, হ্যাঁ। তো সাজাবো কীভাবে, দেখো উইল, দেখো এখানে হচ্ছে ডিজায়ার, তো এখানে 1-এর সি, দেখো 1-এর সি, দেখো এখানে 3টা দেওয়া আছে, দেখো এটা তো দেখো আছে, এটা তো হচ্ছে, এটা তো আছে। তো 1-এর সি, তো এখানে দেখো, তো এখানে দেখো হচ্ছে 1-এর সি, আর দেখো বেয়ার, দেখো 2 নম্বরটা দেখো এখানে হচ্ছে, দেখো ডি, 2-এর ডি, 1-এর সি, দেখো 2-এর ডি, দেখো এখানে 2-এর ডি, দেখো এইটা হচ্ছে, আবার দেখো এইটা হচ্ছে, এখানে দেখো 2-এর বি করেছে, তো এইটা আর দেখো এইটা হচ্ছে না, 1-এর সি, দেখো 1-এর সি, 2-এর ডি, দেখো 2-এর ডি, দেখো রয়েছে, দেখো 1-এর সি, দেখো 2-এর দেখো রয়েছে ডি, দেখো 3 দেখো আছে সোল মানে আত্মা, দেখো বি, 3-এর বি, দেখি দেখো 3-এর, দেখো এখানে এ করেছে, আবার দেখো এখানে 3-এ দেখো বি করেছে, তাহলে এইটা হচ্ছে সঠিক, এটা দেখো ভুল হয়ে গেল। তো এখানে দেখো 10-এর ডি হচ্ছে সঠিক। এবার দেখো এসছি র্যাপিড রিডার মানে নাটক থেকে, দেখো রয়েছে এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ব্রট এ, কী কিনেছিল ওরা জঙ্গলে গিয়ে কি কিনেছিল, ওরা কিন্তু ওখানে গিয়ে একটা রাখালের ঘর
হ্যাঁ কিনে ফেলেছিল ওদের গহনাগাটি এবং পয়সা করে দিয়ে। দেখি শেফার্ডস দেখো হাউস দেখো, ঠিক আছে এটা এটা হবে। বাঞ্চেস অফ ফ্লাওয়ার না, ফুল কিনেছিল না। পিস অফ ল্যান্ড জমি কিনেছিল, পিস অফ ল্যান্ড জমি কিনেছিল না। নাম্বার অফ কটেজ বেশ কিছু কটেজ কিনেছিল না, তাও নয় কিন্তু। এখানে কোনটা হবে দেখো, সি এর কিন্তু এখানে এক, সি এর একের দেখো এরটা হবে কিন্তু। হ্যাঁ ওরা কী করেছিল, ওরা একটা রাখালের যে হাউসটা কিন্তু কিনে ফেলেছিল, হ্যাঁ ওদের কাছে যে টাকাটা ছিল সেটা দিয়ে। তো এখানে একের এ হচ্ছে সঠিক। এবার দেখো দুয়েরটা যাচ্ছি। ইয়াগো অ্যাডভাইসড ওথেলো টু ডিলে হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাসিও ইন অর্ডার টু অবজার্ভ। ইয়াগো ওথেলোকে বলেছিল যে ক্যাসিওর সঙ্গে তার যে মিটমাট ব্যাপারটা আছে ওটা আরও দেরি করতে, মানে এখনই না করতে। কেন? ইন অর্ডার টু অবজার্ভ, কী জন্য, কী লক্ষ্য করার জন্য? দেখো মন্টানোস আর্নেস্টনেস টু ব্রিং ব্যাক ক্যাসিও। হ্যাঁ মন্টানোর যে প্রচণ্ড ইচ্ছাটা যে ক্যাসিওকে ডেকে আনা হোক বা ক্যাসিওকে ফিরিয়ে আনা হোক, এই বিষয়টা লক্ষ্য করার জন্য না। মন্টানা কিন্তু কোনোরকম কোনো অনুরোধ করেনি ক্যাসিওকে ফিরিয়ে আনার। তো এখানে এটা ভুল আছে। দেখে বিয়েরটা এমিলিয়াস আর্নেস্টনেস, এমিলিয়ার অনুরোধ বা কাকুতি মিনতি টু ব্রিং ব্যাক ক্যাসিও, যে ক্যাসিওকে ফিরিয়ে আনা হোক এই জন্য না। এমিলিয়া তো বলেইনি কিছু, এটা তো ভুলভাল কথা। দেখি সেটা ডেসডিমোনাস আর্নেস্টনেস, ডেসডিমোনাস কাকুতি মিনতি অনুরোধ টু ব্রিং ব্যাক ক্যাসিও। হ্যাঁ এটা দেখো ডেসডিমোনা কিন্তু ওথেলোর কাছে এসেছিল যখন ওথেলো ক্যাসিওকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিল। ডেসডিমোনাই এসে বলেছিল যে ক্যাসিওকে যেন পুনরায় তার পদে বহাল করে দেওয়া হয়। তো এখানে দেখো সি এরটা হচ্ছে না না অবশ্যই এটা তো নয়। তো এখানে 2-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 3-টা যাচ্ছি। ওথেলোস ট্র্যাজেডি লাইজ ইন হিজ, ওথেলোর যে ট্র্যাজেডি ব্যাপারটা, তার যে বিয়োগান্তক পরিণতি হলো শেষে গিয়ে, সেটা কোথায় ছিল তার? দেখো ট্রাস্ট অন ইয়াগো, সে যে ইয়াগোকে বিশ্বাস করেছিল তার জন্য, প্রাইড ওর গর্বের জন্য, ক্রুয়েলটি ওর নিষ্ঠুরতার জন্য, এক্সট্রিম লাভ ফর ক্যাসিও প্রচণ্ড ক্যাসিওর প্রতি ভালোবাসা থেকে না। ওটা হয়েছিল কেন? ও ইয়াগোকে বিশ্বাস করে ফেলেছিল। ইয়াগো যা বলছিল সেগুলোকেই ওথেলো সত্যি বলে মেনে নিয়েছিল বলেই কিন্তু ওর জীবনে এই যে ট্র্যাজেডি নেমে এসেছিল। তো এখানে 3-এর এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 4-এ যাচ্ছি। ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। হেয়ার ইউ রেফার্স টু, এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? ইউ বলতে কিন্তু ম্যাকবেথকে বোঝাচ্ছে। থার্ড ডাইনিটা, হ্যাঁ এটা কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ কী হবে, স্কটল্যান্ডের রাজা হবে। তো এখানে দেখো ম্যাকবেথ হচ্ছে সি, 4-এর সি, কিন্তু ইউ বলতে কিন্তু এখানে ম্যাকবেথকে বোঝাচ্ছে। এবার দেখো 5-এ আসছি। অ্যাডাম হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো বিকজ, অ্যাডামকে ওই যে অরল্যান্ডোর চাকরটা, যে অরল্যান্ডোকে বাঁচিয়েছিল অর্থ দিয়ে এবং অরল্যান্ডোকে ওর দাদা অলিভারের হাত থেকে বাঁচিয়েছিল, সে কেন ভালোবাসতো অরল্যান্ডোকে? দেখো বিকজ হি ওয়াজ ভেরি রিচ, কারণ অরল্যান্ডো নাকি খুব ধনী ছিল না, এরকম তো নয়। হি ওয়াজ ভেরি স্ট্রং, অরল্যান্ডোর নাকি গায়ে খুব জোর ছিল সেই জন্য না, সেটাও নয়। হিজ ব্রাদার হেটেড হিম, ও দাদা ওকে ঘেন্না করতো বলে এই জন্য, এটাও নয়। হি রিজেম্বল হিজ ফাদার, এইটা দেখো ও ওর বাবার মতনই দেখতে ছিল। কে? অরল্যান্ডো ওর বাবা, অর্থাৎ এই যে অ্যাডাম না, অ্যাডাম কিন্তু অ্যাকচুয়ালি অরল্যান্ডোর বাবার চাকর ছিল। পরবর্তীকালে অরল্যান্ডোর চাকর হিসাবেও কাজ করেছিল, কিন্তু এই যে অ্যাডাম অরল্যান্ডোকে পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু কী জন্য? কারণ ও দেখতে ওর কিন্তু বাবার মতনই ছিল। রিজেম্বল মানে সাদৃশ্য হওয়া। তো এখানে 5-এর ডি হচ্ছে সঠিক উত্তরটা। এবার দেখো 6-এ আসছি। দ্য সেকেন্ড স্পিরিট অ্যাপিয়ার টু ম্যাকবেথ অ্যাজ অ্যান আর্মড হেড, হ্যাঁ ওই যে মাথার জায়গার হাত ছিল, মানে কি হাতওয়ালা মাথা নিয়ে, এ ক্রাউন চাইল্ড একটা মুকুটধারী বাচ্চা হয়ে, 8 শ্যাডোস অফ কিং 8টা সে রাজার ছায়ার মতো হয়ে, নাকি এ ব্লাডি চাইল্ড একটা রক্তাক্ত শিশুর মতো হয়ে? এখানে কিন্তু হবে এই যে ব্লাডি চাইল্ড। হ্যাঁ সেকেন্ড স্পিডটা কিন্তু ব্লাডি চাইল্ডের রূপ ধরে কিন্তু এই ম্যাকবেথের সামনে উপস্থিত হয়েছিল। তো এখানে 6-এর ডি হচ্ছে সঠিক উত্তরটা। 6-এর হচ্ছে ডি। এবার দেখো 7-এ আসছি। দেখো চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এখানে যেটা ফলস রয়েছে স্টেটমেন্ট সেটা আমাদের কিন্তু বেছে নিতে হবে। দেখি
ওথেলোস লং কনভারসেশন উইথ এমিলিয়া। ওথেলো নাকি এমিলিয়ার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছিল। ইয়াগোস ওয়াইফ, যে ছিল কি ইয়াগোর স্ত্রী, টুক অ্যাওয়ে দ্য জেনারেলস মেন্টাল পিস। না, ওথেলো তো এমিলিয়ার সঙ্গে কথা বলেইনি, ওথেলো ইয়াগোর সঙ্গে কথা বলেছিল, এমিলিয়ার সঙ্গে কথা বলেনি। তো এটাই কিন্তু হচ্ছে ফলস, দেখো এটাই কিন্তু হচ্ছে ফলস। ঠিক আছে, দেখি তাও পরেগুলো পড়ি। ইয়াগো অ্যাডভাইসড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে বলেছিল টু অ্যাপিল টু ডেসডিমোনা, সে যেন ডেসডিমোনার কাছে গিয়ে অ্যাপিল করে, টু প্লিট উইথ ওথেলো, ও যেন ওথেলোকে অনুরোধ করে টু বিহাফ অফ হিম, ওর হয়ে। এটা তো করেছিল, অবশ্যই করেছিল এটা। এটা ঠিক আছে, এটা কিন্তু ভুল ছিল, এটা ঠিক আছে। ইয়াগো ফার্দার প্রভোক টু ওথেলো, ইয়াগো আরও ওথেলোকে উস্কালো বাই টেলিং হিম দ্যাট হি হ্যাড সিন ক্যাসিও ইউজিং ডেসডিমোনার্স হ্যাঙ্কারচিপ, ওনাকে দেখেছে ক্যাসিওকে ডেসডিমোনার রুমালটা ব্যবহার করতে। ট্রু, ঠিক আছে এটা। ওথেলো চাইডেড ডেসডিমোনা, ওথেলো ভৎসনা করেছিল ডেসডিমোনাকে ফর লুজিং দ্য হ্যাঙ্কারচিপ, সে যে হারিয়ে ফেলেছিল ওই রুমালটাকে, অ্যাজ ইট ওয়াজ এ গিফট টু হিজ মাদার, কারণ ওটা কি ছিল, ওটা ওর মায়ের একটা উপহার ছিল, ফ্রম অ্যান ইজিপসিয়ান ওম্যান, একটা মিশরের মহিলার কাছ থেকে। ঠিক আছে, এটা ঠিক। তো এখানে ভুল হচ্ছে 7-এর 1। হ্যাঁ, এই দেখো 1টা 7-এর কিন্তু এখানে এ হবে, ভুল। এবার দেখো 8-এ আসছি। ব্যাংকো ওয়াজ মার্ডার্ড, ব্যাংকোকে হত্যা করে দেওয়া হয়েছিল। ইন দ্য প্যালেস অফ ব্যাংকো, ব্যাংকোর প্রাসাদেই না। ইন দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের প্রাসাদে না। অন দ্য ওয়ে টু দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, যখন ওরা ম্যাকবেথের ক্যাসেলে আসছিল সেই পথে একদম, যখন ব্যাংকো এবং তার ছেলে ফ্লেন্স ওই ম্যাকবেথের প্রাসাদে আসছিল ওদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য, তখনই কিন্তু পথে ওই ব্যাংকো এবং ফ্লেন্সের উপরে আক্রমণ করে কিছু অ্যাসাসিনরা, মানে অর্থাৎ খুনিরা, তারা কিন্তু ব্যাংকোকে হত্যা করে দেয়, ফ্লেন্সকে কিন্তু মারতে পারেনি। তো এখানে 8-এর সি হচ্ছে সঠিক উত্তর। ইন এ ব্যাটেলফিল্ড, না যুদ্ধক্ষেত্র নয়। তো এখানে 8-এর সি হচ্ছে সঠিক। দেখো 9 আসছি। দেখো অ্যাজারসন, দেখো রিজন দিয়েছে। ডিউক ফেডারিক বিকেম ভেরি অ্যাংরি, ডিউক ফেডারিক কিন্তু খুব রেগে গেছিল। কারণটা কি? হি কেম টু নো অ্যাবাউট দ্য ইয়ং রেসলার্স প্যারেন্টেজ, হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ডিউক ফেডরিককে বোঝাচ্ছে। যখন ডিউক ফেডরিক জানতে পারলো দ্য ইয়ং রেসলার, এখানে ইয়ং রেসলারটা কে ছিল? ওই যে অরল্যান্ডো, ওর প্যারেন্টেজ অর্থাৎ ওর বাবা কে ছিল, সেই সম্পর্কে যখন জানতে পারলো ডিউক ফেডরিক, তখন ডিউক ফেডরিক খুব রেগে গেল। হ্যাঁ, অরল্যান্ডোর বাবা কে ছিল? স্যার রোনাল্ড ডি বয়েস, যে ছিল ওই ব্যানিস ডিউকের বন্ধু। তাই ডিউক ফেডরিক যখন জানতে পারলো যে অরল্যান্ডো ওর দাদার বন্ধু ছিল, তখন কিন্তু এই ডিউক ফেডরিক কিন্তু খুব রেগে গেল। তো অবশ্যই ঠিক আছে, কিন্তু অ্যাজারসনও ঠিক, রিজনও ঠিক, দুটোই কিন্তু ঠিক আছে এখানটাতে। দেখি পড়ি অপশানগুলো। অ্যাজারসন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, না ফলস, দুটোই কিন্তু ঠিক আছে। রিজন ইজ ফলস বাট অ্যাজারসন ইজ ট্রু, না। বোথ অ্যাজারসন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারসন, এবং রিজনটা কিন্তু উপযুক্ত ব্যাখ্যা এই অ্যাজারসনে। অবশ্যই ঠিক আছে, দুটোই ঠিক আছে, এবং যেভাবে রিজনটা দেওয়া হয়েছে এটা কিন্তু উপযুক্ত একটা ব্যাখ্যা অ্যাজারসনে। তো এখানে হবে কি সিএরটা, কিন্তু সিএরটা এখানে ঠিক হবে। ডিটা পড়ি। বোথ অ্যাজারসন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট কারেক্ট, না ঠিকই আছে ওটা। তো এখানে উত্তর দেখো কোনটা হবে, এই দেখো সিএরটা হবে। হ্যাঁ, 9-এর সি কিন্তু এখানে সঠিক উত্তরটা। এবার দেখো 10-এ যাচ্ছি। ই অ্যারেঞ্জ দ্য ইনসিডেন্টস ক্রনোলজিক্যালি, মানে আমাদের কিন্তু এই বিষয়গুলোকে পরপর সাজাতে হবে। দেখি পড়ি। Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits. ম্যাকবেথ এবার সন্দেহ করতে লাগলো সেই সমস্ত 3টে আত্মাদের যে ভবিষ্যৎবাণীগুলো, সেগুলো দুটো অর্থযুক্ত। ঠিকই আছে, কিন্তু এটা প্রথমে হবে না, শেষে হবে না, মাঝখানে হবে, সেটা কিন্তু আমরা সবকটা পড়ার পরেই বুঝতে পারবো। দেখি পরেরটা পড়ি। স্টাং উইথ রেজ, প্রচণ্ড রাগে ফুঁসতে ফুঁসতে ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ কিন্তু ম্যাকডাফের প্রাসাদে আগুন ধরিয়ে দিল। ঠিক আছে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটিং, তখন কি বজ্রপাত হচ্ছিল এবং কি বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক আছে। There arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. হ্যাঁ, ডিউকের কাছ থেকে একটা দূত এলো, দূতটা এসে কি বললো ম্যাকবেথকে, যে তাকে এই কাউডোরের থেন অর্থাৎ জমিদার বানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এবার দেখো কোনটা প্রথমে হবে। দেখো প্রথমে হবে দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটিং, এটা কিন্তু প্রথমে হবে।
তারপর দেখো হবে 4 নম্বরটা দেখো, there arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor। তো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বরটা। প্রথমে হলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল, তারপরে কি হলো, একটা দূত এলো ডিউকের কাছ থেকে, যে দূতটা এসে বললো ম্যাকবেথকে ওকে নাকি কাউডোরের জমিদার বানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো 3 নম্বরে কোনটা হয়, 3 নম্বরে দেখো 2 নম্বরটা, স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। হ্যাঁ, ও কী করলো, ও কিন্তু এই যে ম্যাকডাফের প্রাসাদটা আগুন ধরিয়ে দিল, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো এটা হচ্ছে 3 নম্বরটা, এটা 1, এটা 2, এটা দেখো 3 নম্বর হলো। আর তারপর দেখা হলো কি ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট দ্য ইকুইভোক্যাল সেইং অফ দ্য 3 স্পিরিটস। ওই 3টে আত্মার ভবিষ্যৎবাণীগুলোকে সন্দেহ করতে লাগলো। তো এটা দেখো হচ্ছে 4 নম্বরটা। তো এখানে দেখো 3এরটা হচ্ছে 1 নম্বর, দেখো 3এরটা দেখো 1 ঠিক আছে, দেখো এখানে দেখো 3, দেখো এইটা দেখো এটা ঠিক আছে, দেখো প্রথমে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে, দেখো এখানে 3 আছে, তারপর দেখো 4 রয়েছে, দেখো এখানে 4 আর দেখো এখানে 4 রয়েছে, ঠিক আছে। এবার দেখো আচ্ছা দেখো 1 2 দেখো 3, দেখো 2 হবে এখানটাতে, দেখো 2 আছে, এখানে দেখো 1 হয়ে গেল, তো এটা ভুল হয়ে গেল। তো এখানে হবে দেখো এটা, তো এখানে 10-এর এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটায় আসছি, এবার দেখো আসছি টেক্সচুয়াল গ্রামারে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দেখো এখানে চুজ করতে হবে। সি গাইডস মি ইন এভরি লিটল থিং, আই বিলিভ সো, আই বিলিভ দ্যাট। নাউন ক্লজ কিন্তু দেখো নাউন ক্লজ করতে বলেছে, আই বিলিভ দ্যাট, দেখি দেখো আই বিলিভ দ্যাট দেখো দেওয়া আছে, আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং, ঠিক আছে। সি গাইডস মি ইন এভরি লিটল থিং অ্যান্ড, এটা কম্পাউন্ড হয়ে গেল, এটা কিন্তু নাউন ক্লজ নয়। সি গাইডস মি ইন এভরি লিটল থিং হুইচ আই বিলিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, এটা নয়। সি গাইডস মি ইন এভরি লিটল থিং হুইচ আই বিলিভ, দেখো এটাও কিন্তু নাউন ক্লজ নয়। নাউন ক্লজ কিন্তু হচ্ছে এ দেখো 1-এর এটা। হ্যাঁ, তো যদি তোমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই 3টে ভিডিও দেখতে পারো। হ্যাঁ, এই 3টে ভিডিওতে কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো 2 নম্বরটায় আসছি। গুরু নায়ক বলেছিলেন হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস। হ্যাঁ, ও নাকি ওর হাত থেকে পালিয়ে গেছিলো। দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করব। তো গুরু নায়ক সেড দ্যাট, এভাবে কি, দ্যাট হি হ্যাড এসকেপড হিজ হ্যান্ডস। দেখো গুরু নায়ক সেড দ্যাট হি হ্যাড এসকেপড হিজ, দেখো হ্যান্ডস, ঠিক আছে, এটা 2-এর এ ঠিক আছে। গুরু নায়ক কমপ্লেইনড দ্যাট হি হ্যাড বিন এসকেপিং হিজ হ্যান্ডস। দেখো হ্যাড বিন দেখো কোত্থেকে এলো, এখানে তো জাস্ট হ্যাজ এসকেপ্ট ছিল, এখানে হ্যাড এসকেপ্ট করতে হবে। তো এখানে এরা হ্যাড বিন এসকেপিং করে দিয়েছে, এটা ভুল। এটা হলো না। যারা ন্যারেশনের নিয়ম জানো তারা ব্যাপারটা বুঝবে। দেখো সেটা আসছি, গুরু নায়ক এক্সপ্রেসড রিগ্রেটফুলি দ্যাট হি হ্যাজ একসেপ্ট মাই হ্যান্ডস। দেখো মাইটা হবে না, এখানে হিজ হতো, আর এখানে হ্যাজটা হ্যাড করতে হবে। তো এটা ভুল হয়ে যাচ্ছে। দেখো ডেটটা, গুরু নায়ক অ্যাডভাইস দ্যাট, এটা অ্যাডভাইস জাতীয় কোনো কথাই নয়, এটা অ্যাডভাইস জাতীয় কোনো কথাই নয়, মানে উপদেশ জাতীয় কোনো, মানে উপদেশ জাতীয় কিন্তু এটা কথা নয়। তো এটা হচ্ছে না। তো এখানে 2-এর এটাই সঠিক। এবার দেখো পরেরটা আসছি। দ্য সেন্টার ক্যানট হোল্ড, দেখো অ্যাফার্মেটিভ করতে হবে, মানে এখানে দেখো না দেওয়া আছে, এই নাটাকে তুলতে হবে, কিন্তু যে অর্থটা হবে সেটা কিন্তু একদম সেম হতে হবে, মানে এর যে অর্থ তার অর্থ অনুযায়ী কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব। হ্যাঁ, অর্থ যেন উল্টে না যায়, মানে বিপরীত যেন অর্থ না হয়ে যায়। দ্য সেন্টার ক্যানট হোল্ড, মানে কেন্দ্রটা ধরে রাখতে পারছে না। হ্যাঁ, দেখো দ্য সেন্টার ট্রাইজ টু হোল্ড, সেন্টার চেষ্টা করছে ধরে রাখার জন্য, না এখানে তো বলছে ধরে রাখতে পারছে না, আর এখানে বলছে চেষ্টা করছে, এটা ঠিক হলো না উত্তরটা। দেখি দ্য সেন্টার হ্যাজ টু হোল্ড, সেন্টারকে ধরে রাখতেই হবে, না এর অর্থ এর মতো হচ্ছে না। দ্য সেন্টার ইজ আনএবল টু হোল্ড, একদম সেন্টার অসমর্থ হচ্ছে ধরে রাখতে, একদম দেখো ঠিক আছে। এটা অর্থ কিন্তু বুঝতে হবে, অর্থ না বুঝতে পারলে কিন্তু হবে না, পড়ে যদি তোমরা বাংলায় না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলোকে করতে পারবে না। দ্য সেন্টার ইজ নট অ্যাবল টু হোল্ড, দেখো এখানে না চলে এসছে, এখানে ওরা অ্যাফার্মেটিভ করতে বলছে, আমি না রাখতে পারি না, ঠিক আছে, তো এটা হলো না। তো এখানে 3-এর দেখো সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 4-এ আসছি।
হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, দেখো রিরাইট ইউজিং জেরান্ড, এখানে জেরান্ড ইউজ করে কিন্তু এই বাক্যটাকে পুনরায় লিখতে হবে। দেখি, তো জেরান্ড মানে দেখো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা ওয়ার্ড গঠিত হবে এবং অবশ্যই সেই ওয়ার্ডটা কিন্তু নাউনের মতো কাজ করবে। দেখি কি বলছে অপশানগুলোতে। হোয়াই নট এ লিটল ব্লাড ফর কমপ্লিটিং দ্য পিকচার, এখানে দেখো কমপ্লিটিং, দেখো এটা কিন্তু দেখো কাজ করছে নাউনের মতো। আবার দেখো কমপ্লিট প্লাস আইএনজি, কমপ্লিট কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্ব, ওর সঙ্গে দেখো যুক্ত হয়েছে আইএনজি, নিয়ে হয়েছে দেখো কমপ্লিটিং, এটা কিন্তু নাউন হিসেবেই কাজ করছে এই ওয়ার্ডটা, এটা কিন্তু জেরান্ড একটা। দেখি পরেরগুলো পড়ি। হোয়াই নট এ লিটল ব্লাড ইন অর্ডার টু কমপ্লিট, দেখো এখানে জেরান্ড নেই, হ্যাঁ এখানে জেরান্ড নেই, এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে, এটা কিন্তু জেরান্ড নয়, এটা ভুল। হোয়াই নট এ লিটল ব্লাড সো দ্যাট দ্য পিকচার বি কমপ্লিটেড, দেখো এখানে কিন্তু এটা জেরান্ড নয়, জেরান্ড মানেই কিন্তু ভার্বের সঙ্গে যুক্ত হবে আইএনজি, তবে কিন্তু জেরান্ড গঠিত হয়ে থাকে। তো তোমরা যদি জেরান্ড কাকে বলে না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে জেরান্ড কী করে গঠিত হয় বা জেরান্ড কাকে বলে। তো এটা হলো না, দেখি ডিএটা, হোয়াই নট এ লিটল ব্লাড ইজ অ্যাপ্লাই টু কমপ্লিট, দেখো এখানেও দেখো ইনফিনিটিভ হয়ে গেল, এখানে জেরান্ড নেই, এটা ভুল। তো এখানে 4-এর এই হচ্ছে সঠিক, ঠিক আছে। এবার দেখো 5-এ আসছি। দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীর যে প্রভাবটা ওটা কিন্তু একটা ম্যাগনেটিক ছিল, মানে কি চৌম্বকের মতো ছিল। তো চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখো এখানে দেখো ভার্ব দেখা হচ্ছে অ্যাপিয়ার্ড, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল করলে কিন্তু অ্যাপিয়ার্স হয়ে যাবে, অ্যাপিয়ার্স, হ্যাঁ ভার্বটা। দেখি কি বলছি এখানে, দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার, দেখো এখানে অ্যাপিয়ার্স হলে হতো, কারণ স্বামীর ইনফ্লুয়েন্সটা কিন্তু থার্ড পারসন সিঙ্গেল, ঠিক আছে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গেল, সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয়, দেখো এখানে ওরা কিছু যুক্ত করেনি, তাই এটা হচ্ছে না। দেখি বিয়েটা পড়ি। দ্য স্বামীস ইনফ্লুয়েন্স হ্যাজ অ্যাপিয়ার, দেখো এটা তো হ্যাজ চলে এলো, হ্যাঁ, আর এখানে দেখো অ্যাপিয়ার্ড করতে হতো, যদি ঠিক করতে হতো এটা হ্যাজ অ্যাপিয়ার, তাহলে এটা পারফেক্ট টেন্স হতো, প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে আমাদের কী চেয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স চেয়েছে, তো এটা ভুল হয়ে গেল, এটা তো প্রেজেন্ট পারফেক্টও হয়নি, হ্যাঁ, তো এটা কিন্তু ভুল। দেখো সেটা বলছে দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্স, দেখো এটা ঠিক আছে, দেখো ঠিক আছে, অ্যাপিয়ার্স টু বি, দ্য স্বামীস ইনফ্লুয়েন্স, দেখো হ্যাড অ্যাপিয়ার, দেখো এটা পাস্ট পারফেক্ট করে দিয়েছে, এটা তো ভুলে গেল, এখানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স চেয়েছে, তো এখানে 5-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো পরের ভাগটা যাচ্ছি। তো এবার দেখো এসছি কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে একটা দেখো আনসিন দিয়ে দিয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে এবং একে কেন্দ্র করে কিছু প্রশ্ন দেওয়া আছে পাশে, সেগুলোকে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো করছি, দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, পড়ি দেখো কী বলছে। দেয়ার ইজ সামথিং উই অল ওয়ান্ট টু ডু, এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা সবাই করতে চাই, অলদো যদিও ফিউ অফ আস রিয়েলি অ্যাডমিট ইট, যদিও আমাদের মধ্যে খুব কমই কিন্তু এটা স্বীকার করতে চায়, স্বীকার বলতে মেনে নিতে চায়, হ্যাঁ, এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা সবাই করতে চাই কিন্তু খুব কম লোকই আমাদের মধ্যে কিন্তু এটা মানতে চায়। এদের মধ্যে একটা কি দেখো, গেট রিড অফ গেস্ট, হ্যাঁ, এর অর্থ কি, অতিথিদের দূর করা, গেট রিড অফ বলতে দূর করা, ঠিক আছে, গেট রিড অফ গেস্টস মানে অতিথিদেরকে দূর করা। আমাদের মধ্যে কিন্তু অনেকেই অতিথিদের পছন্দ করি না, তারা যখন বাড়িতে আসে তখন আমরা কিন্তু তাদেরকে দূর করে দিতে চাই, কেন, কারণ সেই সমস্ত গেস্টরা কেমন হয়ে থাকে, সুযোগ সন্ধানী হয়ে থাকে, প্রয়োজনে আসে। তো এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আমরা আজকে এই আনসিনটা পড়ব। দেখো পড়ছি, ফর 9 মান্থস ইন দ্য ইয়ার, বছরের 9 মাস ধরে, অনলি মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, শুধুমাত্র আমার কাছের বন্ধুরা, কাম টু সি মি, আমাকে দেখতে আসতো। দেন তারপরে, হোয়েন টেম্পারেচার স্টার্ট সোরিং, তারপরে যখন তাপমাত্রা বাড়তে থাকে, ইন দ্য প্লেন, সমভূমিতে, লং লস্ট অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত, বহু পুরনো বা বহু আগের পুরনো কোনো পরিচিত, সাডেনলি রিমেম্বার দ্যাট, তাদের হঠাৎ করে মনে পড়ে যে দ্যাট আই এক্সিস্ট, যে আমি বেঁচে আছি, অ্যান্ড পিপল হুম আই অ্যাম বেয়ারলি অ্যাবল টু রেকগনাইজ, এবং ওই সমস্ত লোকেরা যাদেরকে আমি প্রায় চিনতেই পারি না, অ্যাপিয়ার অ্যাট দ্য ফ্রন্ট ডোর, তারা কি করে, তারা আমার দরজার সামনে এসে বা আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে থাকে, ঠিক আছে। তো এই সমস্ত যে অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত, যারা লং লস্ট মানে বহু পুরনো, হ্যাঁ, বা বহুদিন আগে এদের সঙ্গে স্পিকারে কথা হয়েছে, দেখা হয়েছে, তারা হঠাৎ করে স্পিকারের বাড়িতে চলে আসে।
উইলিং টু হ্যাভ মি পুট দেম আপ, ওরা চায় যে আমি ওদেরকে সহ্য করি এবং ওদেরকে রাখি ফর পিরিয়ডস র্যাঙ্কিং ফ্রম 6 days to 6 weeks, কদিন পর্যন্ত 6 দিন থেকে প্রায় 6 সপ্তাহ পর্যন্ত ওরা চায় যে ওরা এখানে থাকুক এবং আমি ওদেরকে রাখি। এই ধরনের অতিথিগুলো কিন্তু এই টাইপেরই হয়ে থাকে। দেখো তারপরে কি বলছে, অকেশনালি মাঝে মধ্যে আই অ্যাম দ্য মাস্টার অফ দ্য সিচুয়েশন, মানে এই পুরো ব্যাপারটাকে আমাকেই কী করতে হয়, হ্যান্ডেল করতে হয়। আই ইনফর্ম দেম দ্যাট দ্য কটেজ ইজ অলরেডি ব্রাস্টিং, আমি ওদেরকে জানাই যে তার ঘরটা ইতিমধ্যে কি ব্রাস্টিং মানে কি ফেটে যাচ্ছে বলতে মানুষের সমাগম এতটাই হয়েছে, এত লোকজন এসছে যে তার ঘরে আর জায়গা হচ্ছে না, ঘরটা যেন ফেটে যাওয়ার মতো উপক্রম হয়েছে। দ্যাট পিপল আর স্লিপিং অন দ্য ফ্লোরস, যে কি সব লোকগুলো কোথায় শুয়ে আছে, মেঝের ওপর শুয়ে আছে। পিপল আর স্লিপিং অন দ্য ফ্লোর। ইফ দ্য হোপফুল স্টার্ট লুকিং অ্যারাউন্ড ফর সাইন্স অফ দিস আনকমফোর্টেবল গেস্ট, মানে এদের মধ্যে কেউ কী চায় এবং এদের মধ্যে কেউ এদিক ওদিক দেখে যদি কোনো রকম কোনো আনকমফোর্টেবল অতিথি খুঁজে পায়। আই রিমার্ক দ্যাট দে হ্যাভ অল গন আউট ফর এ পিকনিক, আমি তখন তাদেরকে বলি যে তারা পিকনিকে গিয়েছে। দ্য আদার ডে আই রিসিভ ভিজিটার্স হু প্রুভড টু বি মোর থিক স্কিন, মানে কি অন্যান্য দিন আমি আরও কিছু অতিথিদেরকে দেখি যারা কি হয়, যারা আরও বেশি কি থিক স্কিন মানে কি মোটা চামড়ার হয়, অর্থাৎ এদের মধ্যে মান অপমান বোধ থাকে না। দ্য ম্যান ওয়াজ এ ফ্রেন্ড অফ এ ফ্রেন্ড, এই লোকটা কী হতে পারে, একটা বন্ধুর বন্ধু। মানে যে স্পিকার তার বন্ধুর বন্ধু হঠাৎ করে স্পিকারের বাড়িতে চলে আসে। দ্য ম্যান ওয়াজ এ ফ্রেন্ড অফ অ্যান অ্যাকোয়াইন্টেন্স, মানে একটা পরিচিতর বন্ধুর বন্ধু অফ মাইন, আমার একজন পরিচিতের বন্ধুর বন্ধু হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে। আই হ্যাড নেভার সিন হিম বিফোর, আমি কিন্তু ওকে কখনো আগে দেখিনি। বাট অন দ্য স্ট্রেংথ অফ দিস ডিস্ট্যান্ট রিলেশনশিপ, এই বহুদূরের সম্পর্কের খাতিরে, মানে এই জোরে, হি হ্যাড ব্রট হিজ ফ্যামিলি অ্যালং, ও আবার কী করে, ও কিন্তু একা আসে না, ওর সঙ্গে করে ওর পরিবারকেও নিয়ে আসে। আই ট্রাইড দ্য ইউজুয়াল প্লয় বাট ইট ডিড নট ওয়ার্ক, আমি সাধারণ একটা বুদ্ধি খাটানোর চেষ্টা করেছিলাম কিন্তু এটা কিন্তু কাজ করেনি। বুদ্ধি বলতে যার মাধ্যমে স্পিকার ওই সমস্ত আনওয়ান্টেড গেস্টদেরকে ওখান থেকে দূর করতে পারে, কিন্তু সেটা কোনো কাজ করেনি। দ্য ম্যান অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়ার পারফেক্টলি উইলিং টু শেয়ার, সেই লোকটা এবং তার পরিবার কি পরিষ্কারভাবে কি চাইছিল টু শেয়ার মানে কি ভাগ করতে, দ্য ফ্লোর ওই মেঝেটা, উইথ এনি আদার হু মাইট বি স্টেইং উইথ মি, মানে কি আমার সঙ্গে আমার বাড়িতে যে কজন লোকজন আসে তার সঙ্গে কিন্তু ওই লোকটা ফ্লোরটা শেয়ার করতেও তৈরি ছিল। মোট কথা ও ওখান থেকে যাবে না, কষ্ট করে হলেও কিন্তু ওখানেই থাকবে, এটা স্পিকার দেখছেন বা বুঝছেন এবং আমাদেরকে বলছেন। মানে ওই লোকটা এতটাই মানে যে জেদি বা যে নির্লজ্জ যাকে বলা হয়, সে কিন্তু এত ঝামেলার মধ্যেও সে কিন্তু রাজি হয়েছে যে সেই মেঝের মধ্যেই শুয়ে থাকবে তার পরিবারকে নিয়ে, তার কোনো অসুবিধা নেই। সো আই মেড মাই নেক্সট মুভ, তারপরে আমি আমার দ্বিতীয় বুদ্ধি খাটালাম। আই মাস্ট ওয়ার্ন ইউ অ্যাবাউট দ্য স্করপিয়ন্স, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে এখানে কিন্তু কাঁকড়া বিছে রয়েছে। সেটা আমি বললাম ওদেরকে। দ্য স্করপিয়ন্স কেয়ার মানে কি, এই যে কাঁকড়া বিচের ভয় ইজ ইফেক্টিভ উইথ দ্য মোস্ট পিপল, এটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছে কিন্তু একটা ভয়ের বিষয়। বাট আই ওয়াজ ডিলিং উইথ প্রফেশনালস, কিন্তু আমি ওই সমস্ত লোকেদের মুখোমুখি হয়েছিলাম যারা এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ পেশাদারি, মানে কি অভ্যস্ত, এই সমস্ত ক্যাকড়া বিচের ভয় কিন্তু এরা ভয় পাবে না। তাই বলছে আই ওয়াজ ডিলিং উইথ প্রফেশনালস। দ্য ম্যান সেট হিজ সন রোলিং আপ দ্য কার্পেট, ওই লোকটা কী বললো ছেলেকে, যে ছেলে যেন কি মেঝের উপরে কার্পেটটা পেতে দেয়। সামটাইমস সেন্টিপিডস ফল ফ্রম দ্য সিলিং, মাঝে মধ্যে ঘরের ছাদ থেকে কিন্তু কেনও পড়ে। আই সেড ডেসপারেটলি, আমি একটু উত্তেজিত হয়ে বললাম যাতে ওরা ওইখানে না শোয় বা না থাকে। উই ওয়ার নাও ইন্টারাপ্টেড বাই সামওয়ান নকিং অন দ্য ফ্রন্ট ডোর, এই সব কথাবার্তা যখন চলছিল হঠাৎ কি আমরা বাধাপ্রাপ্ত হলাম, কার দ্বারা, একজন ব্যক্তির দ্বারা যে দরজায় এসে টোকা মারছিল। ইট ওয়াজ দ্য পোস্টম্যান, এটা কিন্তু একটা পোস্টম্যান ছিল উইথ এ রিজেক্টেড ম্যানুস্ক্রিপ্ট, যে একটা প্রত্যাখ্যিত কাগজপত্র নিয়ে এসেছিল। হিজ অ্যারাইভাল ইন্সপায়ার্ড মি, তার আগমনটা আমাকে উৎসাহিত করেছিল টু গ্রেটার ইনভেন্টিভনেস, যে
আমি আরও কিছু যদি কোনো বুদ্ধি আবিষ্কার করতে পারি এইটাকে নিয়ে। আই অ্যাম ট্রেভেলি সরি, আমি খুব দুঃখিত হয়েছি, আমি বললাম। হ্যাঁ, স্টিয়ারিং হার্ট অ্যাট এ রিজেকশন স্লিপ, আমি যখন তাকিয়েছিলাম সেই রিজেকশন স্লিপের দিকে। এটা একটা স্লিপ এসেছিলো, একটা কাগজ এসেছিলো যেটা রিজেক্টেড একটা স্লিপ ছিল, ঠিক আছে। আই অ্যাম অ্যাফ্রেড আই হ্যাভ টু লিভ ইমিডিয়েটলি, আমার মনে হচ্ছে যে এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এ পেপার ওয়ান্টস মি টু ইন্টারভিউ দ্য মহর্ষি, একটা কাগজ এসছে যেটা কি বলছে, আমাকে ইন্টারভিউ নিতে বলছে, কাকে? মহর্ষিকে। আই হোপ ইউ ওন্ট মাইন্ড, আমি আশা করছি যে তোমরা কেউ কিছু মনে করবে না। মানে যে স্পিকার, তাকে এখন এই ঘর থেকে চলে যেতে হবে, ঠিক আছে। সে এখন এই সমস্ত বন্ধ ছন্দ করে চলে যাবে। তাই সে ওই অতিথিগুলোকে কি বলছে যে তাদেরকেও এবার চলে যেতে হবে। যে সে খুব দুঃখিত যে তাকে চলে যেতে হচ্ছে, তাই সে ওই সমস্ত গেস্টদের কিন্তু আর তার বাড়িতে রাখতে পারবে না, কারণ সে এখান থেকে চলে যাচ্ছে এই মহর্ষির ইন্টারভিউ নিতে, মানে সাক্ষাৎকার নিতে। উড ইউ লাইক দ্য নেম অফ এ গুড হোটেল, তোমরা কেউ বলতে পারবে কোনো ভালো হোটেলের নাম? ও ডোন্ট ওরি অ্যাবাউট আস, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, সেড দ্য ওম্যান এক্সপেন্সিভলি, সেই মহিলা যে গেস্ট হয়ে এসেছিল সে বলল কি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, উই উইল লুক আফটার দ্য হাউস ওয়াইল ইউ আর অ্যাওয়ে। হ্যাঁ, ওই মহিলাটা স্পিকারকে বলছে যে যখন তুমি এখান থেকে চলে যাবে আমরাই তোমার বাড়িটা দেখাশোনা করবো। তো এইভাবে হয়ে যাচ্ছে, মানে এখানে কি বোঝা যাচ্ছে যে যা কিছু হয়ে যাক না কেন, ওই যে গেস্টরা যারা এসছে তারা কিন্তু সহজে ওখান থেকে যাওয়ার পাত্র নয়, ঠিক আছে। ওরা কিন্তু ওখানে থেকে যাবে, যতই না স্পিকার ওখান থেকে চলে যাক, স্পিকার যতই না যা কিছু বলুক, ওরা কিন্তু কোনো মতেই কোনো কিছু ভাবছে না, বা ওদের কিন্তু ওদের কোনো কিছু মান অপমান বোধও হচ্ছে না এই মুহূর্তে। তো স্পিকার এখানে কিন্তু এই অংশটাকে শেষ করছেন। তো এবার দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এদের আমাদের কিন্তু সঠিক উত্তরটা এখান থেকে বেছে নিতে হবে। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড, দেখো সোরিং, সোরিং মানে কিন্তু ভাসছে। হ্যাঁ, তো ভাষার এই যে ওয়ার্ডটা আছে, দেখো এর বিপরীত শব্দ কোনটা হতে পারে এখান থেকে? তো এখানে দেখো ফলিং মানে হচ্ছে পড়ে যাওয়া, রাইজিং মানে এখানে ওঠা হচ্ছে, হোভারিং মানে কিন্তু ভাষা, আর অ্যাসপারেটিং মানে হচ্ছে বিরক্তিকর হওয়া বা বিরক্ত বোধ করা। তো এখানে হচ্ছে সোরিংয়ের অপোজিট, দেখো এখানে হচ্ছে ফলিংটা মানে পড়ে যাচ্ছে। একের কিন্তু এখানে এ হচ্ছে, সোরিং মানে ভাষা আর ফলিং মানে হচ্ছে পড়ে যাওয়া। দেখো পরে আসছে এবার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, দেখো পিপল হু ভিজিট দ্য আথার অ্যাট দ্য অনসেট অফ দ্য সামার আর, যে সমস্ত লোকেরা এই স্পিকারের বাড়িতে আসতো তারা দেখো কেমন হতো, পিপল হুম হি হার্ডলি নো, হ্যাঁ ওই সমস্ত লোকেরা আসতো যাদের লেখক চিনতই না। দেখো এটা ঠিক আছে, কিন্তু স্পিকার কিন্তু ওদেরকে চিনতই না। হিজ কলিগস, না তার কলিগ কিন্তু ওরা হতো না, হ্যাঁ ওরা কিন্তু হতো অপরিচিত, ঠিক আছে। দেখো হিজ ওল্ড স্কুলমেটস, তার স্কুলমেটস বলছে পুরনো দিনের, না এরাও নয়। হিজ ক্লোজেস্ট ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তার কাছের বন্ধু এবং আত্মীয়রা, না এগুলো হতো না। তো এখানে কিন্তু দুইয়ের এটাই হবে। এবার দেখো 3 আসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লয়েজ ডাজ দ্য আথার নট ইউজ টু গেট রিড অফ আনওয়ান্টেড গেস্ট, এখানে বেশ কিছু প্লয় মানে চালাকি বা বুদ্ধির কথা বলা হয়েছে, এদের মধ্যে কোনটা স্পিকার ব্যবহার করতো না তার গেস্টদেরকে তাড়ানোর জন্য? দেখো, দ্য প্লেস ইনফেস্টেড উইথ স্করপিয়নস, না এটা তিনি বলতেন তো, হ্যাঁ ওই জায়গায় যে রয়েছে স্করপিয়ন অর্থাৎ কাঁকড়া বিছে, এটা তিনি বলতেন। তো এটা নয়। হি হ্যাজ অলরেডি টু মেনি গেস্ট, তিনি বলতেন যে ইতিমধ্যে কিন্তু অনেক গেস্ট চলে এসেছে, এটা তিনি বলতেন কিন্তু। এখানে বলছে কোনটা তিনি বলতেন না, বা কোন যে চালাকিটা বা বুদ্ধিটা তিনি খাটাতেন না, ঠিক আছে। তো এই দুটো তিনি বলতেন। দেয়ার ইজ এ অ্যাকিউট ওয়াটার্স স্কেয়ারসিটি, এখানে জলের খুব অভাব, এটা তিনি কিন্তু বলতেন না, ঠিক আছে। এরকম কোনো কথা কিন্তু এই আনসিনটার মধ্যে নেই, তো এটা হতে পারে। দেখি সিটা পড়ি, সেন্টিপিডস ফল ফ্রম দ্য সিলিং, ঘরের ছাদ থেকে কিন্তু কেন্ন পড়ে, এটা তিনি বলতেন, ঠিক আছে, এটা তিনি বলতেন। তাহলে এখানে হচ্ছে কি 3-এর সিএরটা। এবার দেখো 4-এ আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাপ্লাই টু দ্য আনওয়েলকাম গেস্ট, কোন বিষয়টা অ্যাপ্লাই করা হতো না এই অকাঙ্ক্ষিত অতিথিদের প্রতি, ঠিক আছে। দে আর থিক স্কিন, এটা তো বলা হতো। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাপ্লাই, এটা তো বলা হতো, এটা তো হচ্ছে না। দে ডু নট হ্যাভ এনাফ মানি টু স্টে অ্যাট এ হোটেল, ওদের যথেষ্ট টাকা থাকতো না হোটেলে থাকার।
তো এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে। দেখি পরেরগুলো পড়ি। দে আর আটারলি সেমলেস, ওরা কিন্তু প্রচণ্ড নির্লজ্জ, এটা কিন্তু বলতো, হ্যাঁ এটা কিন্তু হবে। এটা কিন্তু স্পিকার তার কথাগুলোর মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করতো। এখানে কি বলছে প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাপ্লাই টু দ্য আনওয়েলকাম গেস্ট। এখানে যে কটা পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা এই সমস্ত অকাঙ্ক্ষিত গেস্টদের উপরে স্পিকারে অ্যাপ্লাই করতেন না। দে ওয়ান্ট টু এনজয় দেমসেলফ, ওরা কি এনজয় করতে চেয়েছিল কার পয়সাতে, অ্যাট দ্য আথার্স এক্সপেন্স, আথারের খরচে, ঠিক আছে। তো এটাও কিন্তু একভাবে কিন্তু দেখানো হয়েছিল, বলার চেষ্টা করা হয়েছিল। তো এটাও কিন্তু হবে না, এটা কিন্তু স্পিকার এই বিষয়টাই কিন্তু বলার চেষ্টা করেছিলেন। তো এখানে দেখো 4-এর বিটাই আমার সঠিক বলে মনে হচ্ছে। দে ডু নট হ্যাভ এনাফ মানি টু স্টে অ্যাট এ হোটেল, 4-এর কিন্তু বিটা। এবার দেখো 5-এ আসছি। দ্য পোস্টম্যান ডেলিভার টু দ্য আথার, সেই পোস্টম্যানটা আথারকে কী দিয়েছিল দেখো, হিজ রিজেক্টেড ম্যানুস্ক্রিপ্ট অ্যালং উইথ এ চেক, না চেক দেয়নি কিন্তু, হ্যাঁ এটা দিয়েছিল কিন্তু চেক দেয়নি, এটা হলো না। এ লেটার কমিশনিং হিম টু রাইট এ নিউ নোবেল, একটা চিঠি যেটা কি বলা হয়েছিল যেন তিনি একটা নোবেল লেখেন, এরকম কোনো কথা নেই। এ লেটার ইনভাইটিং হিম টু ইন্টারভিউ দ্য মার্সি, দেখো একটা চিঠি এসেছিল আমন্ত্রণ জানিয়ে তিনি যেন মহর্ষির কি ইন্টারভিউ নেন, ঠিক আছে। চিঠিটা এসেছিলো কিন্তু এটা যে ইন্টারভিউ নিতে এসেছিলো তা না কিন্তু, ঠিক আছে। এটা তো লেখক, এটা তো স্পিকার বানিয়ে ওদেরকে বলেছিল যেন ওরা ওখান থেকে চলে যায়, তা কিন্তু না, হ্যাঁ এটা কিন্তু না। দেখি তারপরটা, হিজ রিজেক্টেড ম্যানুস্ক্রিপ্ট অ্যালং উইথ এ রিজেক্টেড স্লিপ, দেখো এটা কিন্তু এসেছিলো ম্যানুস্ক্রিপ্ট, তার সঙ্গে কিন্তু একটা রিজেক্টেড স্লিপও দেখো এসেছিলো। তো এখানে দেখো বলছে, দেখো এ রিজেক্টেড, দেখো ম্যানুস্ক্রিপ্ট দেখো এখানে রয়েছে, আরেকটা দেখো রয়েছে, দেখো যে রিজেক্টেড স্লিপ, দেখো দুটোই কিন্তু এখানে রয়েছে। পোস্টম্যানটা যে এসেছিল স্পিকারের বাড়িতে, সে কি নিয়ে এসেছিলো দেখো, এ রিজেক্টেড ম্যানুস্ক্রিপ্ট আর কি রিজেকশন অফ স্লিপ, দেখো এই দুটো কিন্তু নিয়ে এসেছিলো। তো এখানে কী হবে দেখো, এইটা হবে হিজ রিজেক্টেড ম্যানুস্ক্রিপ্ট অ্যালং উইথ এ রিজেক্টেড স্লিপ, 5-এর কিন্তু এখানে ডি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি তোমাদেরকে এই কম্প্রিহেনশন আনসিনটা পড়িয়ে দিলাম, এবং তার সঙ্গে এই প্রশ্নগুলো উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে পরের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 4-এর সঙ্গে। ভালো থেকো, বাই।